বিদায় ১৪৩২ বঙ্গাব্দ, স্বাগতম ১৪৩৩ বঙ্গাব্দ। চৈত্রের প্রখর দাবদাহ আর শুকনো পাতার মর্মর ধ্বনি ছাপিয়ে এখন দিকে দিকে নতুনের আহ্বান। পুরনো বছরের যাবতীয় গ্লানি জীর্ণতা মুছে ফেলে নতুন উদ্যমে জীবনকে সাজানোর চিরায়ত অঙ্গীকার নিয়ে আজ পালিত হচ্ছে চৈত্র সংক্রান্তি। সূর্যোদয়ের সাথেই শুরু হবে নববর্ষ। বৈশাখী শোভাযাত্রাকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সার্বজনীন এই উৎসব ঘিরে ঢল নামবে উৎসবপ্রিয় বাঙালির। ফারহানা ন্যান্সির প্রতিবেদন। চৈত্রের দাবদাহ, প্রকৃতিতে পুরাতনের বিদায় আর নতুনের আবাহন। চৈত্র মাসের শেষ দিনে নগরে নানা আয়োজন। সনাতন ধর্মানুসারীরা পালন করেন চৈত্র সংক্রান্তির পূজা। ৩ যুগেরও বেশি সময় ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় বাংলা নতুন বছরকে বরণ করতে হয় শোভাযাত্রা। এবারও সেখানে চলছে সেই প্রস্তুতি। চিরায়ত সংস্কৃতি মনা বাঙালি উৎসবের রং রাঙিয়ে বরণ করতে চায় ১৪৩৩ বঙ্গাব্দকে। চারুকলা এগুলো দেখতে এসেছি, আমার কাছে অনেক ভালো লেগেছে। স্কুল থেকে আমাদের স্যার নিয়ে এসেছে, আমরা আগে দেখিনি, প্রথম দেখছি। এখানে অনেক কিছুই আছে দেখার মতো, শেখার মতো। এই দিনটা আমার জন্য অনেক স্পেশাল। মানে সেজে গুজে একটু বের হওয়া, নিজের ফ্রেন্ডদের সাথে একটু এনজয় করা। এগুলো আগের দিন যেহেতু সজ্জা সাজানো হয়েছে, একটু আগের দিন বাচ্চাদেরকে নিয়ে উপভোগ করি। আর ছোটোবেলা থেকে আমার আম্মু অলওয়েজ নিয়ে আসতো। ভালো লাগে, সোজা কথা ভালো লাগে, বাঙালি হিসাবে ভালো লাগে। নগরে হয়তো গ্রামীণ জীবনের স্বাদ নেই, কিন্তু লোকায়ত জীবনকে স্মরণ করে প্রজন্ম তার পূর্বপুরুষের প্রতি কৃতজ্ঞতা জানাতে চায়। সম্রাট আকবরের দেখানো পথে রাষ্ট্র এই উৎসবে মেতে উঠতে নিয়েছে নানা ব্যবস্থা। নিজের বিশ্ববিদ্যালয়ে আসলে এত আয়োজন সত্যি খুব ভালো লাগছে অ্যান্ড সত্যি খুব এনজয় করছি। আর সব কাজেই মোটামুটি শেষ, এখন আমরা অপেক্ষা করে আছি কালকের জন্য। এই দিনটাকে ঘিরেই তো আমাদের সকল প্রিপারেশন এবং আমাদের পরিশ্রমগুলো। তো খুবই আবেগপ্রবণ একটা বিষয়। আমরা 1 তারিখ থেকে কাজ করছি, আজকে শেষ দিন। সবাই মিলে যেমন আনন্দ করেছি তেমন কষ্টও করেছি। তো কালকে অবশ্যই ফলাফল দেখা যাবে, যেহেতু শোভাযাত্রা বের হবে। আমি নিজেও আর্টিস্ট, ছবি আঁকতে খুব পছন্দ করি। তো সেই সুবাদে যেহেতু অনেক আর্ট, অনেক পেইন্টার এখানে আছে, অনেক ভালো ভালো আর্টিস্টরা আছে, আমি জাস্ট একটু দেখতে আসছি আর কি এখানে। নববর্ষের ঐক্যতান, গণতন্ত্রের পুনরুত্থান, এই প্রতিপাদ্যে বর্ষবরণের আনন্দে মেতে উঠবে উৎসবপ্রিয় বাঙালিরা। ফারহানা ন্যান্সি, ৭১, ঢাকা। প্রতি বছরের মতো এবারও রাজধানীর রমনা বটমূলে ছায়ানটের প্রভাতী আয়োজনের মধ্য দিয়ে শুরু হবে বর্ষবরণের মূল উৎসব। আয়োজনকে ঘিরে কোনো সুনির্দিষ্ট হুমকি না থাকলেও নাশকতা রোধে প্রস্তুত র্যাবের কমান্ডো টিম। রমনায় নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে এমনটাই জানিয়েছেন র্যাব মহাপরিচালক মহিম মিজানের রিপোর্ট। বর্ষবরণের প্রস্তুতি আর উৎসবের আমেজ এখন তুঙ্গে। মঙ্গলবার ভোর 6:30টায় রমনা বটমূল আবারও জেগে উঠবে সুরের নবজাগরণে। ভোরের আলো ফোটার আগেই শিশির ভেজা বাতাসে সুর, বাণী আর ছন্দের দোলায় শুরু হবে ছায়ানটের ঐতিহ্যবাহী প্রভাতী আয়োজন। উৎসবের এই রঙিন সূচনায় কোনো কমতি রাখতে চান না আয়োজকরা। মঞ্চ নির্মাণ থেকে শুরু করে সাজসজ্জা, রমনা বটমূলে এখন চলছে শেষ মুহূর্তের ব্যস্ততা। তবে এই আনন্দ আয়োজনের সঙ্গে জড়িত আছে নিরাপত্তা ইস্যু। সকালে রমনা বটমূলের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে আসেন র্যাবের মহাপরিচালক। পরিদর্শন শেষে তিনি জানান, উৎসবে বিঘ্ন ঘটাতে পারে এমন কোনো সুনির্দিষ্ট তথ্য না থাকলেও সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বাহিনীটি। গোয়েন্দা তথ্য, সাইবার মনিটরিং সহ অন্যান্য তথ্য বিশ্লেষণপূর্বক বাংলা নববর্ষকে কেন্দ্র করে নাশকতার ব্যাপারে কোনো সুনির্দিষ্ট তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। গোয়েন্দা নজরদারি এবং সাইবার মনিটরিংয়ের মাধ্যমে নাশকতাকারীদের যে কোনো নাশকতার পরিকল্পনা নস্যাৎ করে দিতে প্রস্তুত র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। র্যাবের ডিজি আরও জানান, শুধু রাজধানী ঢাকা নয়, চারুকলার বৈশাখী শোভাযাত্রা সহ সারা দেশের সব গুরুত্বপূর্ণ উৎসবস্থলেই নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে। পোশাকে আর সাদা পোশাকে নজরদারি বাড়ানোর পাশাপাশি কাজ করছে বিশেষায়িত ইউনিটগুলো। সারা দেশব্যাপী নববর্ষ উদযাপন উপলক্ষে অনুষ্ঠান চলাকালীন সার্বিক নিরাপত্তার জন্য থাকবে র্যাবের কন্ট্রোল রুম, ফুড পেট্রোল, মোটরসাইকেল পেট্রোল, চেকপোস্ট এবং সিসিটিভি মনিটরিং ব্যবস্থা। এছাড়া যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সার্বক্ষণিক প্রয়োজনীয় সংখ্যক
রিজার্ভ ফোর্স রাখা হয়েছে। কেবল মাঠ পর্যায়ে নয়, পহেলা বৈশাখকে কেন্দ্র করে ডিজিটাল প্ল্যাটফর্মে রয়েছে কড়া নজরদারি। সোশ্যাল মিডিয়ায় যে কোনো ধরনের গুজব বা অপতথ্য রোধে সক্রিয়ভাবে কাজ করছে র্যাবের সাইবার টিম। নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত এখন দেশবাসী, আর তাদের নিরাপত্তার চাদরে বিছিয়ে রেখেছে আইন শৃঙ্খলা বাহিনী। মহিম মিজান, একাত্তর, ঢাকা। বর্ষবরণে রমনা বটমূলে ছায়ানটের অনুষ্ঠানের প্রস্তুতি নিয়ে তথ্য সংগ্রহ করছেন সহকর্মী পার্থ সঞ্জয়। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন তিনি। পার্থ, বর্ষবরণের ছায়ানটের প্রস্তুতি কেমন দেখছেন এবং সেখানে নিরাপত্তা ব্যবস্থা কেমন নেওয়া হয়েছে? ধন্যবাদ। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি রমনার ছায়াতলে, এবং এই ছায়াতলে 1967 সাল থেকে প্রতি বছর বাংলা বছরকে স্বাগত জানানো হয় ভোরের নরম আলোয়, এবং সেই আলোয় যে প্রত্যয় সাজানো হয় এক এক বছর এক এক রকম থাকে। এবার যেমন চিত্ত যেথা ভয় শূন্য, এবং সেই উচ্চ যেথা শির, এবং সেই প্রত্যয়ে ছায়ানট এবার তাদের আয়োজন সাজিয়েছে, এবং সেই চূড়ান্ত মহড়ার আয়োজন চলছে। যদিও কিছুটা সময় পার হয়েছে, কিন্তু যারা পরিবেশনা করবেন গান, সম্মেলক গান এবং একক গান, তারা উপস্থিত হয়েছেন, কিন্তু তারা এখনো মঞ্চে আসন গ্রহণ করেননি। আমরা আমাদের সঙ্গে কিছু যারা অংশ নেবেন, প্রায় 200 শিল্পী অংশ নেবেন, এবং সেই 200 শিল্পী 2.5 ঘন্টা আয়োজনে 8টি সম্মেলক গান থাকছে, 14টি একক গান থাকছে এবং 2টি পাঠ থাকছে। এই যারা রয়েছেন আমার পাশে দাঁড়িয়ে, তারা সবাই আসলে পরিবেশনায় অংশ নেবেন। আপনি সম্ভবত দ্বিতীয়বার অংশ নিচ্ছেন, কেমন লাগছে? খুবই ভালো লাগছে এই অনুষ্ঠানের অংশ হতে পেরে। কতদিনের মহড়া হলো আপনাদের? আমাদের মহড়া, বর্ষবরণে মহড়া তো অনেক বড় করে হয়, প্রায় 2-3 মাস ধরে আমরা এটার প্রিপারেশন নেওয়া স্টার্ট করি। প্রায় অনেক দিন হয়ে গেছে মহড়া করছি আমরা, অনেক সবাই একসাথে মিলে মহড়া হয়, অনেক মজা হয়। আর উদ্দেশ্য হচ্ছে আমরা যাতে বর্ষবরণের দিন অনেক ভালো একটা পরিবেশনা দিতে পারি, এই জন্য আমরা মহড়া করছি এতদিন ধরে। আর আজকে সেটা চূড়ান্ত মহড়া হবে। রমনায় তো আর মহড়া হয়নি, এটি রমনায় আজকেই প্রথম। হ্যাঁ, আমাদের বর্ষবরণের আগের দিন আমাদের রমনাতে স্টেজ রিহার্সাল হয়। আমরা পরের দিন পরিবেশনায় যাতে সুষ্ঠুভাবে সবকিছু প্রিপারেশন ঠিক থাকে, এই জন্য লাস্ট দিন আমরা ভালোভাবে সবকিছু ম্যানেজ করে ভাবে রিহার্সালটা করা হয়। ছায়ানট এবার আসলে প্রত্যয় সাজিয়েছে যে বাধাহীনভাবে নিঃসংকোচিত্তে যেন তারা বর্ষবরণ করতে পারে, তারা সংস্কৃতি চর্চা করতে পারে। তো সেই জায়গা থেকে একটু শুনতে চাই ছায়ানটের যে প্রত্যয়। আসলে ছায়ানটের এই যে বর্ষবরণ অনুষ্ঠানটা, এটা আমাদের স্বাধীনতারও আগে থেকে হয়ে আসছে। 1967 সাল থেকে এই অনুষ্ঠানটা হয়ে আসছে। তো মাঝে আমাদের দেশের বিভিন্ন প্রতিকূল পরিস্থিতি ছিল, তো ছায়ানট সেখান থেকে ঘুরে দাঁড়িয়েছে। আমরা চাই পুরো জাতি যেন ঘুরে দাঁড়াক, কেউ যেন বাঙালির যে ঐতিহ্য, সংস্কৃতি, সাহিত্য আছে সেটা থেকে যেন বিচ্ছিন্ন না হয়ে যায়। সেটাই বলবো যে বিভিন্ন প্রতিকূলতা মোকাবেলা করে আমরা দাঁড়িয়েছি, আমরা করে আসছি, করব এবং ভবিষ্যতেও করব। কেমন আনন্দ লাগছে? খুবই ভালো লাগছে। আমাদের শিরোনাম হলো উচ্চ যেথা শির, চিত্ত যেথা ভয় শূন্য, সব মিলে খুব ভালো লাগছে। অর্থাৎ একই সঙ্গে পরিবেশনার আনন্দ এবং একই সঙ্গে যে চেতনা, বাধাহীনভাবে সংস্কৃতি চর্চা করার প্রেরণা, সেই প্রত্যয় নিয়ে ছায়ানট তাদের মহড়া সাজিয়েছে। হয়তো আরও মিনিট 30-এর মধ্যে মঞ্চে তারা উপবেশন করবেন এবং চূড়ান্ত মহড়ায় অংশ নেবেন। ধন্যবাদ পার্থ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, রমনা থেকে বর্ষবরণের প্রস্তুতির খবর জানাচ্ছিলেন সহকর্মী পার্থ সঞ্জয়। প্রধানমন্ত্রী তারেক রহমান একাধিক কর্মসূচিতে অংশ নিতে আগামীকাল টাঙ্গাইল যাচ্ছেন। কালই উদ্বোধন হচ্ছে বিএনপি সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির কৃষক কার্ড। এই কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পহেলা বৈশাখে টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে কর্মসূচি চালু করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের জন্য নতুন সহায়তা কর্মসূচি হিসেবে কৃষক কার্ড বিতরণ শুরু করতে যাচ্ছে সরকার। প্রাথমিক পর্যায়ে 20,671 জন কৃষকের হাতে এই কার্ড তুলে দেওয়া হবে, যার মাধ্যমে বছরে 2,500 টাকা নগদ সহায়তা সহ বিভিন্ন কৃষি সুবিধা পাবেন। এই কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল 10টায় মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ এবং মাজার জিয়ারত করবেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন টেলিনর গ্রুপের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা সিইও বেনেডিক্টে শিলব্রেড ফাসমার। সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর দপ্তরে এই বৈঠকে দেশের টেলিযোগাযোগ খাত সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এদিকে কৃষি ও কৃষিজাত শিল্পায়নে বিনিয়োগকারীদের সঙ্গে প্রধানমন্ত্রী আজ দিনের অন্যতম গুরুত্বপূর্ণ বৈঠক হয়। সেনাপ্রধানের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠকও রয়েছে। সচিবালয়ে এই মুহূর্তে আছেন সহকর্মী মোহাম্মদ হুসেইন। প্রধানমন্ত্রী বাকি কর্মসূচির খবর নিয়ে যুক্ত হচ্ছেন আমাদের সাথে। হোসেন, প্রধানমন্ত্রীর আজকের দিনের কর্মসূচির কি কি তথ্য আছে আপনার কাছে? ফারজানা, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার পরপরই কিন্তু তিনি প্রতিদিনই সচিবালয়ে অফিস করছেন, সাপ্তাহিক কর্মদিবসগুলো। এছাড়া কিন্তু তিনি ছুটির দিনে অফিস করছেন। আজকে তিনি স্বাভাবিক নিয়মেই সকাল 9টা 20 সচিবালয়ে আসেন। এরপরে কিন্তু টেলিনর গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তার সাথে একটি বৈঠক হয়। সেই বৈঠকে টেলিযোগাযোগ খাত নিয়ে তার প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ হয়েছে। যদিও এই বিষয়ে বাইরে বেরিয়ে এসে কেউ কথা বলেননি। এর পরপরে কিন্তু প্রধানমন্ত্রী এনজিও ব্যুরো কর্মকর্তাদের সাথে এনজিও কার্যক্রম নিয়ে একটি বৈঠক হয়। এর পরবর্তীতে পররাষ্ট্র উপদেষ্টা এবং পররাষ্ট্রমন্ত্রীর সাথে একটি বৈঠক হওয়ার কথা ছিল। সেই বৈঠকটি হয়েছে এবং প্রধানমন্ত্রীর যিনি পররাষ্ট্র উপদেষ্টা রয়েছেন হুমায়ুন কবির, তিনি বেরিয়ে এসে আমাদের সঙ্গে কথা বলেছেন। আমরা বেশ কিছু বিষয়ে তার কাছ থেকে তাকে প্রশ্ন করেছিলাম, বিশেষ করে তাদের যে ভারত সফর, সেই সফর নিয়ে তিনি যেমনটা জানিয়েছেন যে আগামী সপ্তাহের মধ্যে চিকিৎসা এবং ব্যবসায়ীদের জন্য যে ভিসা, সেই ভিসা ভারত খুলে দিতে সম্মত হয়েছে। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার ব্যাপারেও আমরা প্রশ্ন করেছিলাম। তিনি যেমনটা জানালেন যে এই বিষয়ে ভারতের যে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, তার সাথে আলাপ হয়েছে। এছাড়া হাদির হত্যাকারীদের দেশে ফিরিয়ে আনার ব্যাপারেও কিন্তু তাদের সাথে আলাপ হয়েছে। সব মিলিয়ে বলা যায় যে এবং আজকের দিনে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ যে মিটিংটি রয়েছে, সেই মিটিংটি হচ্ছে কৃষি খাতে যারা বিনিয়োগ করেন সেই বিনিয়োগকারীদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক। সেটি 11টায় শুরু হয়েছে এবং 2:30টার দিকে এই বৈঠকটি শেষ হওয়ার কথা রয়েছে। আপনি জানেন যে সরকারের যে প্রতিশ্রুতি, নির্বাচনের প্রতিশ্রুতি ছিল বিএনপির কৃষকের হাতে কৃষি কার্ড তুলে দেওয়া, এবং এই কৃষি খাতকে এবারের সরকার, যে বর্তমান সরকার, বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে এবং আগামীকাল টাঙ্গাইলে তিনি কৃষক কার্ড বিতরণ কর্মসূচিতে যোগ দেবেন এবং সারা দেশে টাঙ্গাইল সহ 11টি জেলায় একযোগে এই কৃষক কার্ড এর কর্মসূচি উদ্বোধন হবে এবং 20,671 জন কৃষককে কৃষি কার্ড তুলে দেওয়া হবে। ফলে এই যে কৃষি খাতে যারা বিনিয়োগ করবেন তাদের সাথে কৃষি খাতকে কিভাবে এগিয়ে নেওয়া যায়, কৃষি খাতে কিভাবে উন্নতি সাধন করা যায়, সেসব বিষয়ে কিন্তু প্রধানমন্ত্রীর সঙ্গে এই বিনিয়োগকারীদের এই বৈঠক শেষে এসে কেউ কথা বলে নিশ্চয় আপনার মাধ্যমে জানাতে পারবো। এবং সবশেষ দিনের যে মিটিংটি রয়েছে সেনা প্রধানের সঙ্গে বিকেল 5:30টার দিকে সেই বৈঠকটি শেষ হবার কথা রয়েছে। ধন্যবাদ হুসেন আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, সচিবালয় থেকে প্রধানমন্ত্রী কর্মসূচির খবর জানাচ্ছিলেন সহকর্মী মোহাম্মদ হুসেন। আগামী সপ্তাহে চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা দেওয়ার বিষয়ে ভারত সম্মত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। বলেন, ভালো মানসিকতা থাকলে বাংলাদেশ ভারত সম্পর্ক ইতিবাচকভাবে অনেক দূর এগিয়ে যাবে। ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভাল সাহেবের সাথে মিটিং হয়েছে। মাননীয় পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর সাহেবের সাথে কথাবার্তা হয়েছে। বোথ মিটিংস ওয়েন্ট পজিটিভ। তো এই দিক থেকে আলাপ আলোচনা তো আর বিস্তারিত প্রেস রিলিজে তো আর ইস্যু হয়েছে, আপনারা দেখছেন। সো আশা করি দেয়ার বি সাম গুডউইল জেস্টারস ইন দি কামিং উইকস। আমরা যেটা গুরুত্ব দিছি যে মেডিকেল ভিসাগুলো ওপেন আপ করে দিতে, ওনারা এটা পজিটিভলি রিসিভ করছে।
বর্ণাঢ্য শোভাযাত্রা, ঐতিহ্যবাহী পোশাক আর পাহাড়ি সংস্কৃতির প্রাণবন্ত আয়োজনের মধ্য দিয়ে চলছে ৩ পার্বত্য জেলায় বর্ষবরণ উৎসব। ত্রিপুরারা নানা আচারের মাধ্যমে বৈশু উৎসব উদযাপন করছেন আজ। এছাড়া উৎসব উপলক্ষে ঘরে ঘরে পাজন সহ নানা সুস্বাদু খাবারের আয়োজন করা হয়েছে। সহকর্মীদের দেয়া তথ্য ছবিতে প্রতিবেদন। বান্দরবনে চলছে মারমা সম্প্রদায়ের অন্যতম প্রধান উৎসব সাংগ্রাই। জেলার 11টি জাতিগোষ্ঠীর অংশগ্রহণে উৎসব মুখর পরিবেশ পুরো শহর জুড়ে। সোমবার সকালে বান্দরবন শহরের ঐতিহ্যবাহী রাজার মাঠ থেকে শোভাযাত্রার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য রাজপুত সাচিং প্রুজেরি। চাকমা, মারমা, ত্রিপুরা, চাক, মৌরো, খিয়াং, খুমি, বম সহ 12টি জাতিগোষ্ঠীর নারী পুরুষ ঐতিহ্যবাহী পোশাকে শোভাযাত্রায় অংশ নেন। বর্ণিল ফেস্টুন, প্ল্যাকার্ড, ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র এবং গানের তালে তালে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে আসে। খুবই শান্তিময়, মৈত্রীময় অবস্থায় আমরা শুরু করেছি গত পরশুদিন থেকে, আর আজকে আমরা র্যালি শুরু করব এবং 16 তারিখ মৈত্রী পানি বর্ষণ দিয়ে এই বছর সাংগ্রাই উদযাপন শেষ হবে। পুরান বছরকে পেছনে ফেলে আমরা সামনের বছরকে কেমনে এগিয়ে নিতে পারি, এটার জন্য আমরা আজকে র্যালি, আমাদের এই সাংগ্রাই উৎসব উদযাপন। সাংগ্রাই উৎসব উদযাপন কমিটির সাধারণ সম্পাদক জানান, 13 এপ্রিল শুরু হওয়া এই উৎসব চলবে 16 এপ্রিল পর্যন্ত। এদিকে বৈশাখী উৎসব ঘিরে খাগড়াছড়ি এখন উৎসব মুখর। ত্রিপুরা সম্প্রদায়ের বৈশু উৎসব হারি বৈশু শুরু হয়েছে সকালে। শহরের পল্টনজয় পাড়া এলাকায় চেঙ্গি নদীতে অনুষ্ঠিত হয় হারি বৈশু বা ফুল পূজা। রাঙামাটিতে উৎসব উপলক্ষে পাঁজন, বিন্নি চালের পিঠা ও পানীয় সহ বিশেষ খাবারের আয়োজন করা হয়েছে। দেশে ভয়াবহ আকার ধারণ করেছে হাম। সারা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় আরও 10 শিশুর মৃত্যু হয়েছে। রোগীর স্বজনরা বলছেন, প্রথমে জ্বর, পরে শরীরে অন্যান্য উপসর্গ দেখা দিলে শিশুদের হাসপাতালে ভর্তি করছেন তারা। হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর চাপ। বিস্তারিত সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে প্রতিবেদন। চট্টগ্রামে উদ্বেগজনক হারে বাড়ছে হামের সংক্রমণ, আর এর সঙ্গে পাল্লা দিয়ে হাসপাতালে বাড়ছে শিশু রোগের চাপ। গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে 19 জন শিশু ভর্তি হয়েছে হাসপাতালে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, বর্তমানে হাসপাতালে অধিকাংশ শিশুই টিকা না নেয়া বা আংশিক টিকা প্রাপ্ত, ফলে তারা সহজেই সংক্রমিত হচ্ছে এবং জটিলতায় ভুগছে। অ্যান্টিবায়োটিক জাতীয় ওষুধ দিতে গেলে কিন্তু ডাক্তারের অবশ্য প্রেসক্রিপশন লাগবে। এটা আমাদের দেশে একটা ডিজি ড্রাগের একটা পলিসি আছে, প্রেসক্রিপশন ছাড়া কোনো অ্যান্টিবায়োটিক বাজারে বিক্রি করা যাবে না। এটা কিন্তু এই আইনটা কিন্তু আমাদের এখানে ইমপ্লিমেন্ট হচ্ছে না। এটা যদি ইমপ্লিমেন্ট হয়, অ্যান্টিবায়োটিকের এটার ফলে কী হচ্ছে, অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স ডেভেলপ হচ্ছে। সে যদি মনে করেন অ্যান্টিবায়োটিক খেলো, জ্বর কমে গেল, দেখা যাচ্ছে কোর্স হচ্ছে 7 দিনের, সে 2 দিন খেয়ে অ্যান্টিবায়োটিকটা বন্ধ করে দিল, পরে কিন্তু এই অ্যান্টিবায়োটিক কিন্তু তারপরে ওই রোগীর ক্ষেত্রে কাজ করে। হাম প্রতিরোধের মূল আসলে হলো ভ্যাকসিন দেওয়া। আর যদি মায়ের দুধ বাচ্চা পর্যাপ্ত খায়, বিশেষ করে প্রথম সময় যদি এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং হয়, মানে ফর্মুলা বা অন্য কিছু না খায়, বা পরবর্তীতে 2 বছর পর্যন্ত ফ্যামিলি ফুডের সাথে ব্রেস্ট ফিড কন্টিনিউ করে, মা থেকে যে ইমিউনিটিটা আসে এটা প্লাস ভ্যাকসিন, এই দুইটা দ্বারা ইজিলি একটা বাচ্চা কাভার থাকে। এদিকে বরিশালে গেল 24 ঘন্টায় হামে কোনো রোগীর মৃত্যু হয়নি, তবে নতুন আক্রান্ত হয়েছে 100 জন। এর মধ্যে শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে 44 জন রোগী হাম উপসর্গে ভর্তি হয়েছে, আর 45 জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। প্রথম জ্বর হয়েছিল, জ্বরের থেকে গায়ে এগুলা উঠছে যে আমরা তার জানি না, তখন ডাক্তারের কাছে নিয়েছি, আর ডাক্তারে বলছে বরিশাল নিয়ে যান। দৈনিক প্রায় 100-র মতো সাসপেক্টেড রোগী থাকতেছে এবং তার মধ্যে কিন্তু কনফার্ম রোগী আছে। তো সব মিলিয়ে বলা যায় যে হামের প্রকোপ বরিশাল বিভাগে সব জায়গায় মোটামুটি আছে, বিশেষ করে বরগুনা এবং পটুয়াখালীতে বেশি। পটুয়াখালীতে প্রতিদিনই হাসপাতালে উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছে সন্দেহজনক হাম রোগী। এর বেশিরভাগ শিশু হলেও কিছু পূর্ণবয়স্ক রোগীও রয়েছে। গত 24 ঘন্টায় জেলায় নতুন 18 জন সহ মোট ভর্তির সংখ্যা 89 জন। এর মধ্যে শুধু পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালেই 30 বেডের বিপরীতে ভর্তি হয়েছে 68 জন। 3 বছর 11 মাস আর প্রথম জ্বর হয়েছে রে, ওই থেকে আবার দেখি যে এই যে গোটা গোটা উঠছে, আনবালছে হাম হয়েছে। গেল শুক্রবার থেকে জ্বর, তারপরে 3 দিন পরে হামের এই লুতিগুলো ওটা উঠছে শরীরে, আজকে 4 দিন ভর্তি, এখন মোটামুটি একটু সুস্থ। হামের পরবর্তী যে জটিলতা, যেটা হচ্ছে ডায়রিয়া বা নিউমোনিয়া, এবং আপনি দেখবেন যে অনেক বাচ্চাদের চোখ লাল হয়ে যাচ্ছে, মানে কনজাংটিভাইটিস, এইগুলো মূল সমস্যা হয়। তো সেক্ষেত্রে নিউমোনিয়ার বাচ্চাদের কিন্তু আপনার অক্সিজেন দিতে হয়।
এই পরিস্থিতিতে সচেতনতা বাড়ানো এবং সতর্কতা অবলম্বনের তাগিদ দিয়েছেন জনস্বাস্থ্যবিদরা। শান্তা ইসলাম, ৭১। পুকুর কিংবা মুদি দোকান যত্রতত্র মিলছে জ্বালানি তেল। এই মজুতদারের বিরুদ্ধে অভিযানও চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আইনে কি শাস্তি আছে মজুতদারির? ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সাবেক এক মহাপরিচালক জানান, যে কোনো পণ্য মজুত করা দণ্ডনীয় অপরাধ। বিশেষ ক্ষমতা আইনেই এর সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাদণ্ড। জাহিদুল ইসলামের প্রতিবেদন। চলমান সংকটের মাঝে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দেশের বিভিন্ন স্থান থেকে উদ্ধার করছে মজুদ জ্বালানি তেল। ফিলিং স্টেশনের তেল ড্রাম ভর্তি হয়ে চলে গেছে পুকুরে, না হয় গোপন কোনো স্থানে। এমনকি মিলছে মুদি দোকানেও। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সাবেক এই মহাপরিচালক জানান, বিভিন্ন আইনে মজুতের শাস্তি আছে। বর্তমান প্রেক্ষাপটে আইনগুলোর কঠোর প্রয়োগ জরুরি। বাংলাদেশে অনেক আইনে এটা কভার করে, আবার মজুদ যদি করে সেটা স্পেশাল পাওয়ার অ্যাক্টে আপনার মামলা হয়। শাস্তি কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত হতে পারে। এটি হলো কঠোর আইন। জ্বালানি পরিদপ্তরের যেটা আইন আছে, যেটি হলো বিস্ফোরক পরিদপ্তর আইন, সেখানেও কিন্তু এটাও কিন্তু একটা কঠোর শাস্তির আওতায় আসে। আর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আইন অনুযায়ী সর্বোচ্চ আমরা 1 লাখ থেকে 2 লাখ টাকা পর্যন্ত জরিমানা করা যায়। বাট যে অপরাধটা, সেটা অপরাধের গুরুত্ব অনুযায়ী এটি কিন্তু আমি মনে করি যে এটাই কঠোর শাস্তি হওয়া দরকার। প্রয়োজনে আইনের সংশোধনও দরকার। রাজধানীর একটি ফিলিং স্টেশনের মালিক বললেন, সরকার নিয়োজিত ট্যাগ কর্মকর্তার তত্ত্বাবধানে প্রতিদিনের বিক্রির তথ্য জনসম্মুখে প্রদর্শন করে জ্বালানি তেল বিক্রি করা হয়। যানবাহনগুলো তেল নিয়ে কি করছে সেটা নজরদারি করা ফিলিং স্টেশনগুলোর পক্ষে সম্ভব নয়। আমরা তো তেল পাচ্ছি, তেল দিচ্ছিও, আমরা আসতেছে সাথে সাথে ট্যাঙ্ক লোড থেকে তেলটা আনলোড করছি, সাথে সাথে পাবলিক কাছে ডিস্ট্রিবিউশন করে ফেলতেছে স্বচ্ছভাবে। গাড়িগুলোতে তেল থাকা সত্ত্বেও 20 লিটারের উপর আছে, কিন্তু সে তারপরও তেল নিচ্ছে। ট্যাগ অফিসারও অলরেডি দেখতেছে কে কি নিচ্ছে, কে কিভাবে করতেছে। এখন বাইরে জিনিসটা তো মনিটর আমরা কিভাবে করবো, আপনি আমারও বলেন না। দেশে সচল 2198টি ফিলিং স্টেশন থেকে জ্বালানি তেল বিক্রি করা হয়। ফিলিং স্টেশন মালিক সংগঠন বলছে, এর সবগুলোই নিয়ম মেনে চলছে কিনা সেটা বলা যাবে না। যারা এই সমস্ত মজুতদারিতে করবে, তারা যত মনে করেন যে আপনার রকম শক্তিশালী লোকই হোক না কেন, তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিবে আইনগত। আমরা পেট্রোল পাম্প মালিক সমিতি, আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছি বা নিব। এই ব্যাপারে আমাদের কোনো রকম মনে করেন যে স্যাক্রিফাইস বা কোনো রকমের করার কোনো সুযোগ নাই। সংগঠনটি আরও জানায়, নিয়ম মেনে একটি ফিলিং স্টেশন সর্বোচ্চ 1 লাখ লিটার পর্যন্ত তেল সংরক্ষণ করতে পারে। নিয়ম না মেনে সংরক্ষণ করলে অভিযুক্ত হবেন মজুতের দায়ে। জাহিদুল ইসলাম, ৭১, ঢাকা। রাজধানীর জ্বালানি তেলের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সিফাত ফারুকী। সিফাত, কেমন দেখছেন তেলের পাম্পের আজকের পরিস্থিতি? সংকট কিছুটা কেটেছে কিনা এবং গ্রাহক এবং পাম্প মালিকরা কি বলছেন? সকাল থেকে আমরা রাজধানীর বেশ কয়েকটি স্টেশন যে ঘুরে দেখেছি, প্রত্যেকটি স্টেশনে কিন্তু দীর্ঘ আমরা লাইন দেখতে পেয়েছি। এই মুহূর্তে রয়েছে সিটি ফিলিং স্টেশন তেজগাঁওয়ে। এখানে একটি চার্ট তারা দিয়েছেন, প্রতিদিন তারা কতটুকু মজুত হচ্ছে অকটেন ডিজেল এবং কতটুকু তারা বিক্রয় করছেন, কতটুকু মজুত থাকছে সেটি তারা এখানে উপস্থাপন করেছেন। এবং স্টেশনের যদি চিত্রের কথা বলি, সেই সকাল থেকে যেমন চিত্র ঠিক তেমনই রয়েছে। এক পাশে রয়েছে ব্যক্তিগত গাড়ি, আরেক পাশে আপনি দেখতে পাচ্ছেন যে মোটর সাইকেল একটির পর একটি আসছে এবং সকলেই এখানে যারা এসেছেন তাদের প্রায় 3 ঘন্টা বা 4 ঘন্টা অপেক্ষার পর তারা তেল পাচ্ছেন এবং তীব্র অসন্তোষ, তীব্র ক্ষোভ দেখতে পাচ্ছি। উল্লেখযোগ্য বিষয় যেটি বলতে চাই, আমরা বেশ কয়েকটি পাম্পে গিয়েছি, যাদের সাথে কথা বলেছি, তারা আমাদের অভিযোগ করেছেন যে দৈনন্দিন যে তাদের কাজ এবং অফিস সকল ক্ষেত্রে তাদের সময় নষ্ট হচ্ছে, ব্যাহত হচ্ছে, নাগরিক সমস্যার সৃষ্টি হচ্ছে এবং বেশ কয়েকজন অসুস্থ হয়ে গিয়েছে আমরা দেখতে পেয়েছি। যেহেতু তীব্র গরম পড়ছে, গরমের কারণে অনেকে অপেক্ষা করতে করতে তারা অসুস্থ হয়ে পড়েছেন। এরপর যদি বলি পাম্প মালিকদের সাথে আমরা যেটি কথা বলেছি, তাদের কাছে আমাদের প্রশ্ন ছিল কোনো সংকট আছে কিনা বা তারা প্রত্যেক গ্রাহককে চাহিদা অনুযায়ী তেল দিতে পারছেন কিনা। তারা জানিয়েছেন যে মজুদে কোনো সমস্যা নেই, সরবরাহ তারা যথেষ্ট পরিমাণ পাচ্ছে, কিন্তু যেহেতু অধিকাংশ গ্রাহকদেরকে সেবা দিতে হয়তো বা একটু সময় ক্ষেপণ হচ্ছে, একটু সমস্যার সৃষ্টি হচ্ছে।
কিন্তু তারা জানিয়েছেন যে মজুদে কোনো সমস্যা নেই এবং ফুয়েল পাসের যে বিষয়টি বিভিন্ন স্টেশনে যে ফুয়েল পাস দেওয়া হয়েছে, কিন্তু ফুয়েল পাস দেওয়ার পরও তারা গ্রাহকদেরকে সেই ফুয়েল পাস অনুযায়ী তারা সেবা দিতে পারছেন না। কিন্তু একটি বিষয় যেটি আমরা বুঝতে পেরেছি যে গ্রাহকরাও বলছেন এবং পাম্প মালিকরাও বলছেন, চলমান এই সমস্যার যদি দ্রুত সমাধান না হয় তাহলে নাগরিক সমস্যা কিন্তু চরম আকার ধারণ করবে। তাই তারা আশা করছেন যে খুব দ্রুত যাতে এই সমস্যার সমাধান হয়, কারণ যারা গ্রাহক তারা বলছেন যে দৈনন্দিন যে কাজ সেখানে অনেক সমস্যা হচ্ছে, অনেক ভোগান্তি পোহাতে হচ্ছে, অতি দ্রুত তারা এই সমস্যার সমাধান চান। ধন্যবাদ সিফাত আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, রাজধানী জ্বালানি তেলের খবর জানাচ্ছিলেন সহকর্মী সিফাত ফারুকী। সরকারের রাজস্ব সংকট মেটাতে ব্যবসায়ীদের উপর অতিরিক্ত চাপ দেওয়ার অভিযোগ করেছেন ব্যবসায়ী নেতারা। ঢাকা চেম্বার আয়োজিত প্রাক বাজেট আলোচনায় তারা দাবি করেন বিভিন্ন খাতে কর ছাড় সহ বিনিয়োগ ও ব্যবসা বান্ধব বাজেটের। এ সময় ডিসিসিআই এর সাবেক সভাপতি রিজওয়ান রহমান বলেন, লুটেরাদের দায় ব্যবসায়ীদের উপর চাপিয়ে দেওয়ার মানসিকতা তৈরি হয়েছে। দুর্নীতির কারণে এনবিআর এর অটোমেশন হচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি। দেশের স্বার্থেই সরকারকে টাকা না ছাপানোর আহ্বান জানান ব্যবসায়ী নেতারা। আর সংকটকালীন সময়ে উৎপাদনশীল খাতে জ্বালানি তেলের নিশ্চয়তার দাবিও জানানো হয় আলোচনায়।